আচ্ছা স্যারেরা তাহলে দেখেন, তাহলে এই কাজের জন্য প্রথম কথা হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এলিমেন্টগুলোকে ডাউনলোড করে নিতে হবে, তাই না? এলিমেন্টগুলোকে ডাউনলোড করার পরে আমরা এখান থেকে একটা পেপার সাইজ নিব, যেটা হচ্ছে কি ক্রিয়েট এ নিউ থেকে আমরা যে সাইজটা নিব 1080 ইন্টু 1080 রেজুলেশন। আচ্ছা তাহলে হচ্ছে আমরা প্রথম যে কাজটা করব, এখান থেকে ইলাস্ট্রেটরে এসে ক্রিয়েট এ নিউ, নিউ আমরা ক্লিক করব। এখানে আমাদের পেপার সাইজ হচ্ছে কত, 1080 ইন্টু 1080। ওকে, এবার হচ্ছে আমরা সাইজটা হচ্ছে দেখেন আমি এখানে কাস্টম করাই ছিল, যার জন্য এটাকে চুজ করে নিয়েছি। দেন অথবা আপনি এখান থেকে প্রথমে কি পোস্টারের নাম, এরপর হচ্ছে কি আমি এখানে 21 লিখে নিলাম। এটাকে অফ করে রান করেন। আচ্ছা তাহলে এরপর হচ্ছে আমরা সাইজটাকে নিব, নেওয়ার পরে দেখেন ব্লিড এগুলো কোনো কিছু দরকার নেই। আপনার হচ্ছে আর্টবোর্ড নেবেন কত, 1। আর্টবোর্ড 1 নেবেন, হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, তাহলে আমরা আর্টবোর্ডটা পেয়ে গেলাম। দেন এখন হচ্ছে এখানে আচ্ছা আর্টবোর্ডটা পেয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমরা অলরেডি তো আমাদের জানা আছে যে আমরা কি করব, একটা সোশ্যাল মিডিয়া পোস্টারের জন্য কি নিতে হবে, সেভ জুন নিতে হবে না স্যাররা? কন্ট্রোল আর দিলাম, দিয়ে হচ্ছে কি নিলাম, রোনাল্ড নিলাম। এখানে হচ্ছে কত পিক্সেল, 70 পিক্সেলের একটা ইয়ে নিব। সরি আমার হাইটে বেশি ছিল 70, উইথও কি 70 আর কি। যে কোনো একটা কালার আমি চুজ করতে পারি, আর হচ্ছে ফিল কালারটা কি। এখন এটাকে অ্যালাইনমেন্ট করার একটা টেকনিক হচ্ছে, খেয়াল করেন আমরা গতদিন কন্ট্রোল এ দিয়ে অ্যালাইনমেন্ট করছিলাম, এখানে অবশ্য কন্ট্রোল এ লাগবে না। আপনি যখনই মুভ টুল দিয়ে এটাকে ধরছেন, উপরে দেখেন অ্যালাইন টু আর্ট, একটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, একটা হচ্ছে কি অ্যালাইন টু সিলেকশন। তাহলে আমার অ্যালাইন টু আর্টবোর্ড আছে, তাহলে আমার এই আর্টবোর্ড অনুযায়ী অটোমেটিকই এ অ্যালাইনমেন্ট হবে। তাহলে আমরা যদি ডান দিকে ক্লিক করি তাহলে ডানে চলে যাচ্ছে, যেহেতু আমার এখানে চুজ করা আছে কি অ্যালাইন টু আর্টবোর্ড। দেন এবং উপরে চাপ দিলে হচ্ছে কি মানে টপে দিলে টপে চলে যাবে, কারণ এটা আমাদের হরিজেন্টালি ভার্টিক্যালি, এটা আমরা অলরেডি জানি। অথবা এখানে আমার অ্যালাইনমেন্ট অপশনটাও চুজ করা আছে, যেটা হচ্ছে 3টা অপশন এখানে, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট। তা কি অবজেক্ট আমরা পরবর্তীতে দেখব। অ্যালাইন টু সিলেকশনটা হচ্ছে আমরা যদি 2টা অবজেক্টকে সিলেক্ট করে নিই, তখন ওই 2টার মধ্যবর্তী মানে এই অ্যালাইনমেন্ট অপশনের মাধ্যমে অ্যালাইন হবে। আর যদি হচ্ছে আর্টবোর্ড থাকে, তার মানে আমার আর্টবোর্ড অনুযায়ী সিলেকশন হবে। সেম ওয়েতে আমার একটা শেপ ক্রিয়েট হয়েছে, আমি এখানে লেয়ারটাকে কি করতেছি, জাস্ট এই অ্যারেতে ক্লিক করে মানে শো করে রাখলাম, যেন আমি দেখতে পারি আমার লেয়ারগুলো কিভাবে ক্রিয়েট হচ্ছে। এখানে অল্টার চাপ দিয়ে আরেকটাকে কপি করে নিলাম, এইটাকে ধরলাম, অ্যালাইন টু আর্টবোর্ড সিলেকশন আছে। দেন আমি এখান থেকেও করতে পারি, এই জায়গা থেকে করতে পারি। এখন হচ্ছে রাইটে পাঠাইলাম, দেন হচ্ছে নিচে পাঠাইলাম। এখন হচ্ছে আমি রোলার বার অলরেডি কন্ট্রোল আর দিয়ে নিয়ে নিয়েছি। এখন এখান থেকে এটা কি করলাম, দেন 2টা একদিকে এদিকে এখানে নিলাম, আবার হচ্ছে এখান থেকে এই জায়গায় নিয়ে আসলাম। ওকে, আনার পরে এখানে দেখেন আমাদের অলরেডি এতটুকু কাজ কমপ্লিট। আর আমরা জানি যে আমাদের এই কাজটুকুর পরে আমাদের এই 2টা শেপকে ডিলিট করতে হবে এবং এইটাকে লক করতে হবে। তাহলে আমরা ভিউতে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে আছে কি লক গাইড। আচ্ছা তাহলে আমরা এখানে রাইট মাউস, যদি এখানে আরেকটা শর্ট ওয়ে আছে, যদি আমি হচ্ছে এই গাইডের উপরে রাইট মাউস ক্লিক করি, আমরা এখানে লক গাইডটা পেয়ে যাব আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লক গাইড করে দিলাম, তাহলে এই গাইডটার কখনোই নাড়াচাড়া করবে না। দেন এখানে আরও একটা সুবিধা আছে, যেটা হচ্ছে আমি এখান থেকে যদি লক গাইড করি, তাহলে আমাদের যতগুলো গাইড আছে সবগুলো লক থাকবে। পরবর্তীতেও যদি আমি প্রয়োজন অনুসারে একটা গাইড নিই, এ অটো লক হয়ে গেছে।
তাহলে আমাদের এটাকে আবার আনলক করা লাগবে। তাহলে আমরা এখান থেকে এইভাবে লক করব না, আমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালি লক করব, যেটা আমাদের ফটোশপে আমরা এই গাইডগুলো ডিলিট করার জন্য সেমভাবে আমরা যদি হচ্ছে বাহিরে নিয়ে যাই, দেখেন ডিলিট হচ্ছে না। তবে এই গাইডগুলোকে ডিলিট করার জন্য সিলেক্ট করতে হবে গাইড, ডিলিট বাটন প্রেস করতে হবে। মানে আমরা যেমন একটা অবজেক্টকে ডিলিট করতাম সেম ওয়েতে এখানেও ডিলিট করতে হবে। আর হচ্ছে দেখেন আমরা ফটোশপে কিন্তু কোনো গাইডের জন্য কোনো লেয়ার পেতাম না, কিন্তু এখানে একটা গাইডের জন্য একটা লেয়ার পাচ্ছি। ওকে, আমি এই গাইডটা যদি ধরি এই লেয়ারটা পাচ্ছি। তাহলে ফটোশপে লক করার জন্য উপরে একটা লক সিম্বল ছিল, কিন্তু এখানে উপরে কোনো লক সিম্বল নাই। এখানে এই যে আমাদের আই আছে, শো অ্যান্ড হাইড অপশন, যেটা আমরা গাইডটাকেও হাইড করতে পারি, চেক করতে পারি হাইড করে। দেন এর মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার এটা কি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা লক হয়ে যাচ্ছে। তার মানে আপনি যখন এইটাকে লক আনলক করলেন, এখন আপনি এটা হচ্ছে কোনটা আমি একটু চেক করি, এইটা। দেন এখানে ক্লিক করলে আমার এটা সিলেকশন হয়েছে একটু ডিপ, মানে অন্য একটা কালার চলে আসছে। তো এখন এইটাকে যদি আমি চাই ডানে বামে মুভ করতে পারতেছি, কিন্তু বাকিগুলো দেখেন সিলেকশনও হচ্ছে না। আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে চলে গেলাম, এটাকে লক করে রাখলাম। তাহলে আমরা এখানে গাইডগুলোকে লক করব অবশ্যই ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে, যেন পরবর্তীতে আমার যদি কোনো গাইডের প্রয়োজন হয় সেগুলো নেওয়ার পরে ওটা লক না দেখায়। ক্লিয়ার? দেন এখানে কোনো প্রকারের ব্যাকগ্রাউন্ড নেই। আমরা ফটোশপে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ড নিতাম, কিন্তু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড বানাইতে হবে শেপের মাধ্যমে। তাহলে আমরা আমাদের ডিজাইনটাকে একটু পাশে ওপেন করি, ওপেনে যাই, যাওয়ার পর হচ্ছে ওকে, আচ্ছা তাহলে দেখেন আমাদের এখানে ফার্স্ট হচ্ছে কি একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি একটা সবুজ কালারের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে। তাহলে আমরা এখান থেকে জাস্ট আমাদের একটা শেপ নিব, যে শেপের সাইজটা নিব হচ্ছে 1080, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা 1080 ইন্টু 1080। ওকে, নিয়ে হচ্ছে আমি ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার একটা শেপ চলে আসলো। এখন এই শেপটাতে আমাদের কালার অ্যাপ্লাই করতে হবে। কালার অ্যাপ্লাই করার জন্য আমরা হচ্ছে যেটা করব, আমরা মুভ টুলে যাই, আগে যাওয়ার পরে এটাকে অ্যালাইনমেন্ট করি সোজাসুজি। এখন আমার কালারটা নেই কিছুই, কারণ দেখেন ফিল কালারও নান, স্ট্রোক কালারও নান। তাহলে আমি এখান থেকে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন শুধুমাত্র সলিড কালার, কোনো প্রকারের গ্রেডিয়েন্ট কালার কিন্তু নেই। তাহলে এখানে গ্রেডিয়েন্ট কালার করার জন্য কি করতে হবে? অবশ্যই গ্রেডিয়েন্ট কালার করার জন্য আমাদের এখানে এই যে কালারের নিচে দেখেন একটা কি আছে, গ্রেডিয়েন্ট আছে, এইটাতে আমার ক্লিক করতে হবে। অথবা আমাদের ফ্লাই উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট একটা অপশন আছে, এই অপশনটাতে করলে আমরা এখানে ফ্লাই উইন্ডো পাবো গ্রেডিয়েন্টের জন্য একটা, এইখান থেকে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা করতে হবে। তাহলে আমরা শেপটাকে সিলেক্টেড আছি। এখন যদি আমি গ্রেডিয়েন্ট কালারে যাই, যাওয়ার পরে এখানে এইটার উপরে ক্লিক করি, এর আগে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার উপরে কে আছে, স্ট্রোক নাকি ফিল। যদি আমার স্ট্রোকটা উপরে থাকে তার মানে আমি যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি আমার গ্রেডিয়েন্ট কালারটা আসবে স্ট্রোকে। আর যদি আমি এই ফিলটা উপরে থাকে তখন আমার ফিলটাতে গ্রেডিয়েন্ট কালার আসবে। দেন আমি এই জন্য ফিলের উপরে ক্লিক করলাম, সাথে সাথে ফিলটা আমার উপরে উঠে গেল। দেন হচ্ছে এখন ক্লিক করলাম, তাহলে আমার এখানে কি গ্রেডিয়েন্ট কালারটা চলে আসলো। দেন এবার এখানে কালার আসছে দুইটা, একটা হচ্ছে কি ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। তা আমরা এই কালারগুলোকে আগে চেঞ্জ করি, যেহেতু আমার আর কোনো সোয়াস লাগবে না। আমার ওইখানে ফিঙ্গার আসতো, এখানে আসছে অ্যাড, আমরা নতুন কোনো কালার অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করে নিতে পারবো। ওকে, তাহলে আমাদের এখানে যদি আমি এটাতে ডাবল ক্লিক করি, করার পরে আমার এখানে কি কালার দেখাচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আদার্স কোনো কালার আমার এখানে নেই। তো সহজে আমরা আইড্রপার টুল দিয়ে কালারটা চুজ করতে পারি। এখান থেকে আইড্রপার টুলটা ক্লিক করলাম, করার পরে এখান থেকে এইটাতে ডাবল ক্লিক করলাম। এখান থেকে আমার যে কালার প্রয়োজন, যদি আমাদের যে কালারটা লাগবে এটা হচ্ছে কি গ্রিন আর কি, তাহলে গ্রিনে চুজ করলাম। করে আমাদের এখানে যেহেতু আমার সেম কালারটাই আবার লাগবে, তাহলে আমি এই কোডটাকে এখান থেকে কপি করে রেখে ওকেতে ক্লিক করলাম। সরি, আইড্রপার টুল দিয়ে ক্লিক করলাম, করে হচ্ছে এখানে ক্লিক করলাম। সরি, কালারটা এইভাবে নিচ্ছে না। এখন এখানে আরেকটা ওয়ে আমি বলি, সেটা হচ্ছে আমার কালার মোডস RGB আছে। আমি এখান থেকে যেহেতু শো করতেছে না, তাহলে আমরা এইভাবে কিভাবে বাকি চলে আসছে অলরেডি, কিন্তু একটু আগে আসে নাই,
সেটা হচ্ছে আমার এখানে দেখেন এই কালারগুলো না আসলে, এই যে এটাতে ক্লিক করলে কালার আসে, এখানে আদার্স আরও কালার আসবে, থ্রি ডটে ক্লিক করলে এখানে দেখেন গ্রে স্কেল আছে, আমরা এখান থেকে 8 GB করে নিলাম, তাহলে আমার কি মানে কালারটা চলে আসলো আর কি। কারণ তাছাড়া আমার কালারটা আসতেছিল না, কারণ হচ্ছে এটা ইয়ে ছিল আর কি, আপনার গ্রে স্কেল মুডে ছিল। বুঝতে পারছেন স্যারেরা? এরপর হচ্ছে আমরা এখান থেকে 8 GB করলে আমার কালারটা শো করবে। দেন আমরা আবার চাইলে সেম ওয়েতে মানে এই কালারটা নিই, এখানে যে কালার আছে এখানে ক্লিক করলাম, করে হচ্ছে সেমভাবে আবার কি করতেছে, এখান থেকে ডাবল ক্লিক করে সেম কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা যেহেতু মাঝখানে কালারটা একটু কি হবে, লাইট হবে, এই কালারটা যেহেতু একটু লাইট হবে তার জন্য আমি এটাতে ডাবল ক্লিক করে এখানে মানে এটাতে ডাবল ক্লিক করলাম, করে এখান থেকে কালারটাকে একটু লাইট বানিয়ে দিলাম, দিয়ে এখন ওকে ক্লিক করলাম। তাহলে এক সাইডে লাইট এক সাইডে ডার্ক, কিন্তু আমার লাইট ডার্কটা আছে হচ্ছে কোথায়, মিডিলে। এখন হচ্ছে মিডিলের পরে হচ্ছে এখানে কি করলাম, জাস্ট মিডিলে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের এখানে এই স্কেলটা অনুযায়ী আমাদের কি করতে হবে, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু নিচের দিকে কালারটা নেই, শুধুমাত্র আমার যে মিনারটা আছে মিনারের নিচে লাইট আছে, কিন্তু বাকি সাইডে ডার্ক। তাহলে এইটাকে আমি মেনটেন করব হচ্ছে ছবি নিয়ে আসার পরে। তাহলে এখান থেকে আমি ফাইল থেকে যাচ্ছি হচ্ছে প্লেসে, সরি আমি মুভ টুলে চলে গেলাম, ফাইল থেকে প্লেস, দেন আমাদের যে মিনারের ছবিটা আছে এটা নিলাম, নেওয়ার পর হচ্ছে প্লেস করলাম, করে এখানে প্লেস করা ফটোশপে প্লেস করার সাথে সাথে হচ্ছে কি হইতো, আমার প্লেস ইনভার্টেড হয়ে যেত, কিন্তু এখানে আসলে আমার মাউসের সাথে ঝুলে থাকবে, আমার প্রয়োজন মতো আমি মাউসের লেফট বাটন দিয়ে হচ্ছে ক্লিক করব আর কি। ঠিক আছে, আমাদের প্রয়োজন মতো ড্র করে নিব, দেন হচ্ছে এরপরে এখান থেকে ইমবেড করে দিব। যদি ইমবেড না করি তাহলে এই ফাইলটা যদি আমি কোথাও ট্রান্সফার করি তখন এটা আমার মানে এই ইমেজটা শো করবে না, তাহলে অবশ্যই ইমবেড করে দিব। এরপরে দেখেন আমি এখানে শেপের মতো আমার প্রয়োজন মতো ছোট বড় করতে পারি। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে যে কাজটুকু করেছি সেটা হচ্ছে আমার এখানে এই যে গাছপালাগুলো আমি রাখি নাই, গাছপালাগুলো বাদ দিয়ে দিয়েছি, এবং এই লেখাটাও বাদ দিয়ে আমি কাস্টম একটা লেখা নিয়েছি নিজের মতো করে। তাহলে এটার জন্য মানে শুধুমাত্র মিনারটা রেখেছি। তাহলে এটা আমরা অলরেডি জানি ক্লিপিং মাস্কিং এর মাধ্যমে করা যায়, তাই এখানে ক্লিপিং মাস্কিংটা আমরা কিভাবে করব একটু দেখেন। তাহলে এখান থেকে আমরা হচ্ছে চলে গেলাম পেন টুলে। আমরা অলরেডি জানি ক্লিপিং মাস্ক করার জন্য একটা হচ্ছে লেয়ার মাস্ক আর একটা হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করার জন্য আমার যতটুকু এরিয়া বরাবর আমি ক্লিপিং মাস্ক করব সেই এরিয়া বরাবর আমার একটা শেপ নিতে হবে। তাহলে আমরা এখান থেকে যে অংশটুকু রাখবো সেটা রেখে বাকিটা হচ্ছে বাদ দিয়ে দিব। তাহলে আমরা এখান থেকে জাস্ট একটু বাহির দিয়ে ড্র করি, কারণ এখানে আমার পিএনজি কোনো প্রবলেম হবে না আশা করা যায়। এই যে এখানে ড্র করলাম, প্লাস এখান থেকে সোজা নিব কারণ আমি এখান থেকে এই গাছটা কাটতে চাচ্ছি। ওকে, আমি এখান থেকে কালারটা শুধু স্ট্রোকে রাখলাম কারণ তাহলে আমার ড্র করতে সহজ হবে। ফিল কালারটা বন্ধ করে নিলাম। আচ্ছা, এখান থেকে এই জায়গা মানে যেটুকু আমি বাদ দেবো সেই অনুযায়ী আমি একটা সার্কেল নিচ্ছি, অতিরিক্ত জায়গা থাকলে তো আমার সমস্যা নেই। আচ্ছা, এখানে গেলাম, এইটুকু কাটা লাগবে এই জন্য সোজাসুজি এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে এখান থেকে সোজা এই পর্যন্ত, অর্থাৎ আমি গাছগুলো রাখবো না, আমি এমন বরাবর একটা শেপ আঁকলাম যেন আমার এই শেপের মধ্যে এই গাছটা না থাকে এবং এই লেখাগুলো না থাকে। ক্লিয়ার? দেন এরপর হচ্ছে এখান থেকে দুইটাকে ধরলাম। এখন হচ্ছে আমি ইমেজ হচ্ছে এইটা, আর হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের শেপ। তো এইখানে শেপকে ধরলাম এবং কন্ট্রোল দিয়ে ধরতাম আমরা ফটোশপে, কিন্তু এখানে কন্ট্রোল দিয়ে ধরা যাবে না, এখানে ধরতে হবে শিফট দিয়ে। জাস্ট আপনার একাধিক লেয়ার ধরার প্রয়োজন হলে শিফট দিয়ে ধরতে হবে। কিন্তু এখানে আবার আরেকটা সহজ যে বিষয়টা,
ফটোশপে আমাদের ফিলে একটা কালার থাকা লাগতো, কিন্তু আমাদের এখানে ফিলে কালার না থাকলেও সমস্যা নেই। তবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি কালার দিয়ে দিচ্ছি যেটা স্টকে আছে, ডিফারেন্ট একটা কালার ইউজ করি। দেখেন তাহলে আমার যে এরিয়াটুকু এখন সিলেক্টেড আছে স্টকে, যদি এখন আমি ক্লিপিং মাস্ক করি তাহলে আমার হচ্ছে কি এই এরিয়াটুকু দেখা যাবে, বাকি এরিয়া দেখা যাবে না। তাহলে আমি দুইটাকে সিলেক্ট করি, কন্ট্রোল দিয়ে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ধরে রাইট মাউস ক্লিক করলাম ইমেজের উপরে। রাইট মাউস ক্লিক করলে দেখেন এখানে আমরা এর আগে লেয়ার উপরে ক্লিক করতাম, এখন হচ্ছে কিসে ক্লিক করব, ইমেজের উপরে, মেক ক্লিপিং মাস্ক। দেন লেয়ারের উপরে না, আমরা হচ্ছে ইমেজের উপরে রাইট মাউস ক্লিক করলে মেক ক্লিপিং মাস্ক পাবো। দেন মেক ক্লিপিং মাস্কে আমি ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এর বাকি অংশ যেটা সেটা চলে গেল, আর এই দুইটা একটা গ্রুপ আকারে থেকে গেল। ওকে, তাহলে আমাদের এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। দেন এখন হচ্ছে আমার লিখার পালা। এখন আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, লিখেছি আমরা বাংলায়, ইতিপূর্বে আমরা ইংরেজিতে লিখেছি, আর এটা হচ্ছে আমার বাংলায় লেখা আছে। তা আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটরে বাংলায় লেখাটা একদমই সহজ, যেটা আমরা স্বাভাবিকভাবে লিখেছিলাম সেম ওয়েতে। তবে ফটোশপে লেখার ক্ষেত্রে লিখতে হবে আপনার হচ্ছে এখান থেকে আপনি নেবেন হচ্ছে বিজয় ক্লাসিক, আর ইলাস্ট্রেটরে লেখার ক্ষেত্রেও আপনি বিজয় ক্লাসিকেও লিখতে পারেন, ইউনিকোডেও লিখতে পারেন। তবে আপনি যদি বিজয় ক্লাসিকে লিখেন সেক্ষেত্রে আপনার ঝামেলাটা কম হবে, বা আপনার এখানে লেখাগুলো ঠিকঠাক থাকবে। আর যদি ইউনিকোডে লিখেন লেখাগুলো অনেক সময় ভেঙে যাবে। ওকে, তাহলে আমরা লিখবো কিসে স্যারেরা, বিজয় ক্লাসিকে। ওকে স্যার, মাঝে মাঝে রেসপন্স করেন দুই একজন, সবাই একসাথে না। আচ্ছা, এখন হচ্ছে বিজয় ক্লাসিকটা নিলাম। আপনার এটা লেখার জন্য কিন্তু বিজয় ক্লাসিকে ইউনিকোড একই, শুধুমাত্র ফন্টগুলো একটু ডিফারেন্ট। তো বিজয় ক্লাসিক নেওয়ার পর আমাদের লেখাটা কি হবে, এখানে লেখা হবে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে আমি প্রথমে আন্তর্জাতিক লিখি। এখন আমি যখনই লেখা শুরু করলাম দেখেন আমার লেখায় আমি লিখলাম সরেয়া, আসলো এ ভি। তার কারণ হচ্ছে আমার এখানে ফন্টটা ঠিক করা নেই। তো অবশ্যই আমাদের লেখা শুরু করার আগে ফন্টটাকে আমরা চুজ করে নিব। এখানে নিব যেহেতু বিজয় ক্লাসিক সুতনি এমজি। ঠিক আছে, তাহলে আমি সরেয়া লিখি। আচ্ছা, বর্গজয় রেপ আকার তয়রস্যি, তাই না? তাহলে আগে রেপটা লেখার জন্য হচ্ছে কি বর্গজ, সরি আমি আবার একটু টাইপ টুলে যাই, ক্লিক করি, বর্গজা রেপ যুক্ত হয়ে গেল। আমি শুরু থেকে লিখি। আচ্ছা, টাইপ টুলে যেহেতু ঝামেলা করতেছে আমি এইটাকে একটু ডিলিট করে নতুন করে টাইপ টুলটা নিই। জাস্ট সিলেক্ট করলাম, ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। আবার টাইপ টুলে যাই, ক্লিক করি, ফন্টটা ঠিকঠাকই আছে। যা আন্তর্জাতিক। ওকে, এটা একটা লেয়ারে। এরপর হচ্ছে আমাদের কি লেখা আছে, মাতৃভাষা দিবস। তাহলে আমরা এখান থেকে আবার টাইপ টুলে গেলাম, যাওয়ার পর হচ্ছে কি লিখব, মাতৃভাষা দিবস। ওকে, তাহলে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কমপ্লিট। এরপর হচ্ছে আমাদের ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড মেহেরপুর। এখন আমরা দেখেন চাইলে কি করতে পারি, এই লেয়ারটাকে আবার কপি করে নিয়ে লিখতে পারি বারবার নতুন লেয়ার না নিয়ে। এক্ষেত্রে সুবিধাটা হচ্ছে কি যে আপনার ওই ফন্টগুলো এলোমেলো হওয়ার সম্ভাবনা নেই। ই লার্নিং, এখানে রেপ হবে একটা। ওকে,
দেন আমরা আমাদের লেখাগুলোকে লিখে ফেললাম, কারণ হচ্ছে আমরা লেখার সময় সবাই যেটা চেষ্টা করব সুতনি এন যেতে লিখে নেওয়ার। বাংলার ক্ষেত্রে লেখার পরে আপনি হচ্ছে কি করবেন, প্রত্যেকটা লেয়ারকে ধরে ধরে চাইলে এই যে লেখাগুলো লিখতেছেন এই লেখাগুলোকে আপনি হচ্ছে আগে ধরে অল্টার দিয়ে একটা সাইডে কপি রেখে দেন। কারণ আমার এখানে ইলাস্ট্রেটর একটা সুবিধা আছে, আপনি পেজের বাহিরেও কি লেখাগুলো লিখতে পারবেন, লিখে মানে রিজার্ভে রেখে দিতে পারবেন, যেটা হচ্ছে আপনার পেজের ভিতর এক্সপোর্ট করার সময় কোনো ঝামেলা করবে না। তাহলে আমরা হচ্ছে এখান থেকে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড মেহেরপুরটাকে একটু বড় করি। আগে আমরা ফন্টটাকে একটু সেট করে নিই, এটাকে একটু বড় করে নিই। ক্লিক করলাম, এটাকেও বড় করি। আচ্ছা, আমি জাস্ট একটু বড় করে নিলাম। এবার হচ্ছে আমরা যেটা করব, সরি এখানে একটা বিষয় খেয়াল করেন, আমি স্পেস ধরতেছি কিন্তু আমার ইয়ে টুল কাজ করতেছে না, আমার লেখা শেষ, আমি আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে ফেলতেছি আর কি। বিজয় ক্লাসিক থেকে ইংলিশে চলে গেলাম, কারণ ইংলিশে না গেলে আমার কমান্ডগুলো কাজ করতেছে না। বাংলা লেখার ক্ষেত্রে একবার সবগুলো লিখে নেবেন, তারপর আবার মানে ইংলিশ করে নেবেন, তা না হলে আপনার যে কমান্ডগুলো কাজ করে না, কাজ করতে আপনি হ্যাজেল হবে আর কি আপনার। তাহলে আমি এখান থেকে প্রথমে মেহেরপুরটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে দেখি একটা ফন্ট চুজ করি যে ফন্টটা ভালো লাগে। যদি আমি আসলে আমার এইখানে ফন্টগুলোতে আমার ইনস্টল করা নেই, যেগুলো আছে এর মধ্যে থেকে একটা চুজ করি। আচ্ছা, শুরুতেই যেটা আছে আমি এটাকেই নিয়ে আর কি। আচ্ছা, এটাকে আমি ছোট বড় দেখেন আমি শিফট দিয়ে ছোট বড় করতে পারতেছি, কারণ হচ্ছে শিফট দিয়ে আমরা ইলাস্ট্রেটরে খুব সহজেই ছোট বড় করতে পারি। এরপর হচ্ছে আমরা এই সেম ফন্টটাই ধরেন আমি এখানে ইউজ করতেছি। আচ্ছা, আর এখানে আমি সিম্পল ফন্টটা রাখলাম আর কি। এখন হচ্ছে আমি এটাকে একটু বড় করে এইটাকে আবার একটু বড় করে আমি আমার প্রয়োজন মতো মানে রিসাইজ করে দিচ্ছি। ওকে, এখন আপনি এইটাকে হচ্ছে রাখলাম কি বরাবর, যদি আমি একটু লাইন টানি, খেয়াল করেন আমাদের এই যে ইয়েটা আছে, মিনারটা আছে, মিনারের এই মধ্যবর্তী জায়গাতে যেন হচ্ছে এর বাহিরে না যায়। আপনি চাইলে যেহেতু মিনারের আর একটু এরিয়া আছে, মানে আমি এখানে রাখছি হচ্ছে যে মিনার উপরের মিনারটা এই বরাবর আর কি, যে লেখাটা আছে ফেব্রুয়ারি এই টাইপের রাখছি। এখন আপনি চাইলে এই মিনারের লাস্ট এরিয়া বরাবরও রাখতে পারেন, সমস্যা নেই। মানে আমি যেহেতু ওই টাইপোগ্রাফিটা বাদ দিয়ে আমি নতুন করে একটা কাস্টম নিজের মতো করে একটা টাইপোগ্রাফি নিয়ে আসতেছি। আমি এই দুইটা ইকে আবার ধরে ডিলিট করে দিলাম, কারণ আমাদের ওই দুইটা প্রয়োজন নেই আপাতত। এখন হচ্ছে কালার চেঞ্জ করার ব্যাপারটা। এখানে কালার কি আছে, রেড আছে এবং হচ্ছে মানে রেড এবং হোয়াইট। তাহলে আমরা এখানে প্রথমে এইটাকে ধরলাম, ধরার পরে আমরা রেড করতে মানে ইসে কালারটা করলাম রেড এবং স্ট্রোকে কালার দিলাম হচ্ছে, এখানে আমার ব্লেন্ডিং অপশনে যাওয়া লাগবে না, শুধুমাত্র স্ট্রোকের কালারটাই আমরা চেঞ্জ করতে পারবো, যেটা হচ্ছে আলাদাভাবে দিতে পারবো। এবং স্ট্রোকের কালারটা যখন আমি অ্যাপ্লাই করতেছি, এখন দেখেন কালারটা কিন্তু কেমন ভাঙা ভাঙা দেখা যাচ্ছে, কিন্তু আমি যখন এইটাতে অ্যাপ্লাই করছি এটাতে কোনো ভাঙা কালার বা কিছুই নেই। তার মানে এটা হচ্ছে কি, আমি বাংলা লেখার ক্ষেত্রে যখনই কোনো স্ট্রোক কালার ব্যবহার করতে যাব তখন ওইটা আমার কোনো ফন্টে ব্যবহৃত হবে না, বা আমার ওই ফন্টটা সেভাবে কাজ করবে না। তার জন্য আমার এই ফন্টগুলোকে শেপ বানাই ফেলতে হবে। শেপটা আমরা কিভাবে বানাইতে পারি, জাস্ট সবগুলো ফন্টই যেহেতু আমি স্ট্রোক কালার ব্যবহার করব, বা হচ্ছে আমি আর এডিটেবল রাখতে চাচ্ছি না, কারণ মানে এই যদি আপনি শেপ বানাই ফেলেন এটার এডিট করা যাবে না, এটা শুধুমাত্র আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কোনো লেখাকে চেঞ্জ করতে পারবেন না। এই জন্য চেক করে যদি আপনার স্পেলিং সব কিছু ঠিক থাকে আপনি শেপ, আমি প্রথম এই দুইটাকে কাজ করি, নিচেরটা পরবর্তীতে রাইট মাউস ক্লিক করলাম, করে হচ্ছে ক্রিয়েট আউটলাইন করার সাথে সাথে এগুলো হচ্ছে শেপে পরিণত হয়ে গেল। কিন্তু এখন প্রত্যেকটা শেপ আছে আলাদা আলাদা, দেন এই সবগুলো শেপকে আমার এক জায়গায় করতে হবে, মানে একটা শেপ বানাইতে হবে। যেটা করার জন্য আমাদের
আরও একটা অপশন ব্যবহৃত হবে, যেটা উইন্ডো থেকে চলে যাব হচ্ছে আমরা পাথ ফাইন্ডারে। ওকে, দেন পাথ ফাইন্ডারে গেলে এখানে আমার পাথ ফাইন্ডার অপশনটা অন হচ্ছে। এখানে দেখেন ইউনিট নামে একটা অপশন আছে, যদি আমি ইউনিট করে দিই দেখেন এর মাঝে কোনো পাথ দেখা যাচ্ছে না। একটু কন্ট্রোল জেড দিয়ে খেয়াল করেন, সরি। এখন যদি আপনি এখানে খেয়াল করেন এখানে আলাদা একটা জায়গা দেখাচ্ছে, এখানে আলাদা আলাদা পাথ দেখাচ্ছে। যখনই আমি ইউনিটে ক্লিক করতেছি তখন হচ্ছে আমার কি এরকম আর কোনো পাথ দেখাচ্ছে না, টোটাল একটা পাতই দেখাচ্ছে। তার মানে এখন যদি আমি কালার করি এইটা টোটাল একটা পাতেই কালার হবে। দেন এইটাও এই যে আলাদা ভাগা ভাঙা পাত দেখাচ্ছে, ইউনিট করে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ একটা পাত হয়ে গেল। এখন যদি আমি এটাতে একটা স্ট্রোক ব্যবহার করি তাহলে দেখেন আমার এখানে কি একটা স্ট্রোক চলে আসছে। তার টাইপের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে কালারগুলো মানে স্ট্রোক কালারগুলো আমরা বাহিরে ব্যবহার করি, তাহলে আমি স্ট্রোকে গেলাম, যাওয়ার পর এখান থেকে আউটসাইড করে দিলাম। দেখেন তাহলে আমার ভিতরের জায়গাটা ঠিকই মোটা আছে, কিন্তু বাহিরে হচ্ছে আমার একটা স্ট্রোক অ্যাপ্লাই হয়েছে। আমি চাইলে আরেকটা করতে পারি। দেন এখানে এই সাইডগুলো দেখেন একটা কর্নার কর্নার দেখাচ্ছে, আমি চাইছি সাইডগুলোর জন্য কি হয় একটু রাউন্ডেড হয়, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তাহলে আমি স্ট্রোক থেকে স্ট্রোকের শেপটাকে রাউন্ড করে দিলাম। তাহলে দেখেন এই লেখাগুলোর মানে ওইখানে যা আছে কিন্তু এইখানে স্মুথ রাউন্ড আকারে ঘুরছে, যেটা দেখতে আরও সুন্দর লাগবে আর কি। সেমভাবে আমি এটাকে ধরলাম, ধরার পর হচ্ছে কি এখান থেকে প্রথমে রেড কালার করলাম এবং হচ্ছে হোয়াইট কালার করলাম এবং স্ট্রোক থেকে আউটসাইড করলাম, দেন হচ্ছে রাউন্ড করে দিলাম। দেওয়ার পর এখন আমার এইখানে এই ফন্টের সাথে যতটুকু স্ট্রোক ভালো লাগে সেই অনুযায়ী, আচ্ছা আমি 3 দিলে মোটামুটি ভালো একটা ভাইব আসছে, তাহলে সেভাবে আমি দিয়ে দিলাম। দেন এরপর হচ্ছে আমি যেটা করব ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, এটাতে গেলাম। যাওয়ার পর হচ্ছে এটার যেহেতু আমার এখানে কোনো স্ট্রোক দেওয়ার প্রয়োজন নেই, এটা আমি এই অবস্থায় কি করতে পারি শুধুমাত্র হোয়াইট কালার করে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে আমাদের যে ইয়েটা এর কিন্তু টোটাল কাজটাই প্রায় কমপ্লিট। এখন শুধুমাত্র যেটা করতে হবে এই গ্রেডিয়েন্টটাকে আমার ঠিকভাবে সাজাইতে হবে। গ্রেডিয়েন্টটাকে সাজানোর জন্য আমি এখানে ক্লিক করলাম, করার পরে গ্রেডিয়েন্ট টুল নামে যে অপশনটা আছে এখানে চলে গেলাম। যাওয়ার পর দেখেন আমাদের এখানে একটা গ্রেডিয়েন্টের একটা এরিয়া দেখা যাচ্ছে। দেন এই এরিয়াটা আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো ছোট বড় করতে পারি এবং এখানে এই যে মাউস নিলে এরিয়াটাকে উপরে উঠাইতে পারি। আমি যখনই এখানে ধরে এরিয়াটাকে উপরে উঠাচ্ছি তখন দেখেন আমার এই এরিয়াটা কি নিচের দিকে ডার্ক আসতেছে, উপরের দিকে লাইট আসতেছে। দেন এরপর হচ্ছে আমি এখান থেকে এই কালারটা যতটুকু প্রয়োজন, যদি সাইড থেকে আরও কমানোর প্রয়োজন হয় কমিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখানে রেখে দিলাম। তাহলে আমাদের দেখেন এখানে ইয়েটা চলে আসছে। দেন আসার পরে এখনও আমাদের যে কাজগুলো একটু বাকি আছে, আচ্ছা সেগুলো হচ্ছে কি যে আমার এখানে পিছনে জলসা পাকের একটা ছবি আছে, যেটা হচ্ছে আমি কি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। তাহলে এইটা হচ্ছে আমরা আবার যাব ফাইল থেকে প্লেস, প্লেসের পর হচ্ছে আমাদের যে ছবিটা এখানে নিব এইটা নিয়েছি আমরা। দেন হচ্ছে প্লেস করলাম, করে আমরা এখানে ড্র করলাম, ড্র করে আমার ছবিটাকে হচ্ছে ইমবেড করে দিলাম। এটাকে আমি নিয়ে আসলাম আমার ইসের উপরে, ব্যাকগ্রাউন্ডের উপরে এনে ছবিটার অপাসিটিটা এখানে দেখেন উপর অপাসিটি আছে, অপাসিটিটা মাত্র ব্যবহার করলাম 3। ওকে, যখনই 3 ব্যবহার করলাম দেখেন আমার এই শেপের সাথে কি ছবিটা মিলে গেছে না। এখন আপনি এখানে রেখে আপনার যে পজিশনটা ছবির ভালো লাগে, যদি হচ্ছে এখানে এই পজিশনটা ভালো লাগে, আমি এখানে যেটা রাখছি রাষ্ট্রভাষা বাংলা চাই, এই কথাটা হচ্ছে আমার এই ডিজাইনের মধ্যে এই জায়গাটাতে রাখা আছে। কেউ যদি ক্লিয়ারলি দেখে তখন সে বুঝতে পারবে এখানে ছোট ছোট করে লেখা আছে রাষ্ট্রভাষা বাংলা চাই। তো এই পজিশনটা হচ্ছে আপনার প্রয়োজন মতো হচ্ছে কি করবেন, জাস্ট ইমেজের আবার এমন করেন না যে হচ্ছে এই টাইপ পিছনে ব্যাকগ্রাউন্ড আকারে যেটা এটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডের উপরে ব্যবহার করছি ইমেজটা। দেখেন এটা হচ্ছে আমার ইমেজ আর এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার। এখন আপনি আবার এমন ব্যবহার করেন না যে নিচে এইটুকু দিয়েছেন উপরে ফাঁকা রাখছেন, তো অবশ্যই উপরে কিছু একটা দিয়ে টেক্সচার আকারে ব্যবহার করতে হবে।
দেন এতটুকু হইলে আমাদের পিছনের ইমেজ সব কিছু কমপ্লিট। দেন এখন এখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে দেখেন আমার এখানে এই যে শেপটা, আসলে শেপটা কিন্তু স্পষ্ট না, শেপটার মধ্যে কিছু টেক্সচার আছে। এই টেক্সচারগুলো কিভাবে বানাবো, দেন এটার জন্য আমাদের চলে যাব হচ্ছে এই যে যে শেপটা আছে এটাকে ধরবো, ধরার পরে ইফেক্টে যাব, যার পর আমরা এখানে আর্টিস্ট যেটা আছে বা হচ্ছে আমরা যদি আর্টিস্টিকে যাই, যাওয়ার পরে যে কোনো একটাকে আমি প্রথমে ওপেন করি, ধরেন হচ্ছে একটাতে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমার সামনে অনেকগুলো ইফেক্ট চলে আসছে। তো এর মধ্যে এই আর্টিস্টিক মানে শুরুতে আর্টিস্টিকে গেছে, এরপর হচ্ছে আমি এখান থেকে যাব স্টাইলিজে, স্টাইলিজে গেলে একটা পাচ্ছি, এরপর টেক্সচার, টেক্সচারে গেলে বিভিন্ন ধরনের টেক্সচার পাচ্ছি। তা আমরা এখানে যে টেক্সচারটা ব্যবহার করছি এই টেক্সচারাইজ, এটা যদি ব্যবহার করি তাহলে আমাদের ওইটা একটু ডিফারেন্ট একটা ভাইব বা নয়েজ ভাইব আসবে, যেটা আমার ব্যাকগ্রাউন্ডে। দেন এটাকে অ্যাপ্লাই করার পরে এখানে আপনার ভ্যালু কিছুই করা লাগবে না, শুধু অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করেন। তাহলে দেখেন এখানে একটু সময় নেবে আর কি, রিলোড নেওয়ার পরে আপনার যে ইমেজটা আছে এটার মধ্যে দেখেন সেম একটা কি চলে আসছে, ইফেক্ট চলে আসছে, যেটা হালকা আসছে। এটা আপনার ভ্যালুটা কন্ট্রোল করলে আরও পারফেক্টলি আসবে। দেন এই ভ্যালুটা কন্ট্রোল করার জন্য আপনার কি করতে হবে, দেন হচ্ছে আমি যেহেতু অলরেডি এটা অ্যাপ্লাই করে ফেলছি, তাহলে আমি এই সেটিংয়ে আবার যাব কেমনে, তার জন্য আমাদের আরেকটা অপশনে ব্যবহার করতে হবে, যেটাকে হচ্ছে বলে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে গেলে আমরা যাবতীয় সমস্ত ইফেক্ট দেখতে পাবো। এখানে দেখেন যে ইফেক্ট টেক্সচার আছে, ডাবল ক্লিক করলেই আমার ওই টেক্সচারটা ওপেন হবে। দেন এখান থেকে আমি স্কেলিংটা একটু বাড়াই, তাহলে দেখেন স্কেলিং বাড়াইলে কি আপনার ওই যে ইয়েটা আছে ওর ইয়েটা বাড়তেছে। দেন এখান থেকে যদি এইটাকে বাড়াই তাহলে দেখেন ওর ডিপটা বাড়তেছে। যদি আমি এখানে গ্লাস দিই তাহলে একটা ডিফারেন্ট শেপ আসবে। আমরা এইটাই অ্যাপ্লাই করি, করার পর হচ্ছে এখান থেকে রিফাইনটা একটু বাড়াই দিলাম, আর হচ্ছে স্কেলিংটা আর একটু বাড়াই দিলাম। ওকে দিয়ে এখন ওকেতে ক্লিক করলাম। আচ্ছা এখন যদি একটু ওয়েট করি, ওয়েট করার পর একটু জুম করি, খেয়াল করেন দেখেন সেম টেক্সচারটা আমাদের চলে আসছে, যেটা আমাদের ইসের পরে আরও ভালো লাগবে আর কি দেখতে। দেন টেক্সচারগুলো দিলাম, দেওয়ার পরে হচ্ছে যেটা আমার এই লেখাগুলো বা হচ্ছে এগুলো পারফেক্ট অনেক সময় আসবে না, এর নিচে আমরা একটা করে ড্রপ শ্যাডো ইউজ করব। তাহলে আমরা প্রথম এইটাকে ধরলাম, বা আমরা চাইলে এই যে আমাদের লেখা বা সার্কেল যেগুলো আছে সবগুলোকে একসাথে কি করতে পারি, দেন আমি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা লেখা আছে, এটা আছে, আর এই যে অতিরিক্ত যেগুলো আছে এগুলো হচ্ছে আমি সাইটে যেগুলো এইগুলো সাইটে রেখে দিছি, এইগুলো না, শুধুমাত্র এই যে আমি যেগুলো কালার চেঞ্জ করছি এই তিনটাকে একসাথে ধরলাম, ধরে আমি ম্যানুয়ালি ধরতেছি শিফট দিয়ে এখানে ক্লিক করে করে। দেন আমি যদি অবজেক্টকে মুভ টুল নিয়ে অবজেক্টের উপরে ক্লিক করি, শিফট দিয়ে সেকেন্ডটাতে ক্লিক করি, সেকেন্ডটা ধরা হবে, থার্ডটাতে ক্লিক করি, থার্ডটা ধরা হবে। তো এগুলোকে একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এখন গ্রুপ করার সুবিধা হলো কি, আমি যখন গ্রুপ করছি এটাকে একসাথে আমি ড্রপ শ্যাডো ইউজ করতে পারবো। ইফেক্টে গেলাম, যাওয়ার পর হচ্ছে কি এখানে দেখেন স্টাইলিশ, এটার মধ্যে আছে কি ড্রপ শ্যাডো। এখন আমার ফটোশপের ড্রপ শ্যাডোটা যেভাবে ছিল এখানে ডিফারেন্ট, এখানে অপাসিটি 100 মানে 75-এ থাকবে, যা আছে থাকবে, শুধুমাত্র ব্লারনেসটা আপনি এখানে না, এখানে একটু কমাই দেন, বেশি কালো মনে হচ্ছে, এখানে আমি দেখলাম হচ্ছে 2, আচ্ছা না 0, এখানে রাখলাম 0, আমি চারো সাইডে সমানভাবে চাচ্ছি, তার জন্য এটা হচ্ছে কি ওয়াই অফসেটও 0, আর এটা থাকলে হচ্ছে কি 5, তাহলে আমার অপাসিটিটা চারো সাইডে পড়বে। আর এইটার কালারটা হচ্ছে বেশি ব্ল্যাক আছে, একটু ডার্ক মানে ইয়ে করি, আর হচ্ছে এরপরেও যদি মনে হয় যে বেশি গাঢ় মনে হচ্ছে তাহলে অপাসিটিটা আরও কমিয়ে দিই, 50% করি। আচ্ছা এখন আমি প্রিভিউটা অফ অন করে দেখি একটু, আসলে এখানে কম্পিউটারটা একটু ইয়ে হয়ে বসে আছে, ওকেতে ক্লিক করি। তাহলে দেখেন এক্ষেত্রে কি হবে যে আপনি যে ডিজাইনটা অ্যাপ্লাই করছেন এখানে যখন এক্সপোর্ট করবেন আপনার এইটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা বা ডিফারেন্ট বোঝাবে। দেন আপনার সেমভাবে এই ই লার্নিং লেখাটাকেও চলে যান ইফেক্টে, স্টাইলিশ, ড্রপ শ্যাডো, অলরেডি ভ্যালু অ্যাপ্লাই করাই আছে, ওকেতে ক্লিক করেন। দেন তাহলে আমাদের অল কমপ্লিট একটা ডিজাইন শেষ। এখন আপনার যে লোগোটা আছে
লোগোটা আপনি এখানে এনে বসিয়ে দেন, জাস্ট হচ্ছে আপনি যে কালারের লোগো চাচ্ছেন সেই অনুযায়ী আপনার যে ব্র্যান্ড বা যে কোম্পানি বসাইলে আপনার এখানে লোগোটা সেট হয়ে যাবে। দেন এতটুকুই হচ্ছে আমাদের টোটাল একটা পোস্টার। এবার এক্সপোর্ট করবেন কিভাবে, কাটাকাটি কিচ্ছু করা লাগবে না, ফাইল থেকে প্রথম হচ্ছে আমরা শুরুতেই সেভটা দেখাই নাই, আমাদের ইতিপূর্বে যেভাবে ফটোশপের জন্য সেভ করেছিলাম, বিদ্যুৎ যাওয়ার আশঙ্কা থাকলে অবশ্যই সেভ অ্যাসে ক্লিক করবেন বা সেভে ক্লিক করবেন, করার পর আপনার ফাইল নেম দিয়ে আমি 21 দেওয়া আছে, ইলাস্ট্রেটর থাকবে, সেভে ক্লিক করবেন। তাহলে এটা হচ্ছে আমার কি ফাইল গেল, এআই ফাইল বা ইলাস্ট্রেটরের সোর্স ফাইল, যেটা আমি পরবর্তীতে এডিট করতে পারবো। দেন এবার হচ্ছে আমি ফাইল থেকে যাব এক্সপোর্টে, সেভ ফর ওয়েব লেন্থ। দেন এখান থেকে হচ্ছে আমরা 1080 আছে, 1080 আছে, এখানে 1000 আছে, সমস্যা না, আপনার যদি প্রয়োজন হয় আপনি পার্সেন্টেজ আরও বাড়াই নেবেন, এখানে পার্সেন্টেজটা কত দিবেন 300। তাহলে সেমভাবে দেখেন এখানে কি হয়ে যাবে, একটু রিলোড নেবে, রিলোড নিয়ে হচ্ছে আপনার পিকচারটা বড় হয়ে যাবে। আর এখানে টাইপটা পিএনজি আছে, আমরা কি করব জেপিইজি। যার মানে এটা রিলোড নেওয়ার পরে আমি হচ্ছে করি, আচ্ছা এই যে আমার অনেক বড় হয়ে গেছে, তার মানে সাইজটাও বেশি হয়ে গেছে, এখান থেকে আমি বানাইলাম জেপিইজি, বানিয়ে এখন হচ্ছে কিসে ক্লিক করব, সেভে। এখন এই যে ইমেজ অনলি যদি আমি সেভে ক্লিক করি তাহলে আমাদের এই ফাইলটা সেভ হয়ে গেল আর কি, ঠিক আছে। দেন এখন যদি আমি যাই হচ্ছে কোথায়, আমাদের ফাইলে যাই, ডাউনলোডে যাই, যাওয়ার পর হচ্ছে যে 21 দেখেন আমাদের যতটুকু ডিজাইন করলাম ততটুকু অনুযায়ী একটা পোস্টার পেয়ে গেলাম। ওকে, এখন আমাদের এখানে টেক্সটগুলোকে আরও একটু রিসাইজ করার প্রয়োজন, সেটা হচ্ছে কি আমি আসলে এটা গ্রুপ করার পরে চেক করে নাই যে আসলে আমার এটা মিডিলে আছে কিনা, আনুমানিকভাবে দিয়ে দিয়েছি। তবে আপনারা অবশ্যই কি করবেন, অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইং অপশন থেকে অ্যালাইং টু আর্টবোর্ড করে এটাকে মিডিলে রাখবেন, অলরেডি মিডিলে আছে, এটাকেও সেমভাবে মিডিলে রাখবেন। ওকে, রেখে এরপর এক্সপোর্ট করবেন।